নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। বাংলাদেশ আবার জ্বলতে শুরু করেছে। 5 আগস্টের যে জ্বলনটা হয়েছিল সেটার নাম যারা এই কাজ করেছিলেন, যারা তারা নিজেদেরকে বলেন বিপ্লবী, তারা বিপ্লব করেছিলেন। সেটা ছিল প্রথম বিপ্লব। এবার সেই অর্থে দ্বিতীয় বিপ্লব বলা যায়, দ্বিতীয় বিপ্লবও বলা যায়, আবার বিপ্লবের হজম না হওয়ার ঢেকুরও বলা যায়। এই ঢেকুরটা কেন উঠছে এই জন্যেই যে আজকে দেখবেন বাংলাদেশকে তো একেবারে শেষ করে ফেলা যায়নি, একেবারে তো ইসলামী রাষ্ট্রে তো পরিণত করা যায়নি। তো সেই ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্যে এবার আবার নতুন করে আবার যে দ্বিতীয় ধাপের আন্দোলনটা শুরু হয়ে গেছে এবার, এবং এবারে দেশটাকে পুরো ইসলামী দেশ করে নেয়ার জন্যেই এবার ঠিক সেইভাবে নেমেছে সমস্ত পক্ষ। ইনকিলাব এবারের যে ঘটনাটা ঘটছে তার মূলে কি আছে? তার মূলে মানে যেটাকে বলা হয় বারুদের স্তূপে যেটা আগুনের শলাকা দেয়া, সেই শলাকাটা হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 নম্বর আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, তিনি দলীয় নন, স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির তার মৃত্যুর পর ইনকিলাব মঞ্চ এবং এর সহযোগী সংগঠনগুলো এই দেশ জুড়ে এই নতুনভাবে আবার আগুন জ্বালাচ্ছে। এবং এই আগুনে ইতিমধ্যেই পুড়েছে যে সংগঠনগুলো, বেশ কিছু আওয়ামী লীগের বাড়ি পুড়ছে, অফিস পুড়ছে, ওগুলো তোকে তো ধরে নেওয়া যায় যে ওগুলো ফ্যাসিস্টদের বাড়ি। সুতরাং পোড়ানোর অধিকার এই যারা এখন আছে তাদের আছে, তাই সে দেশের সম্পত্তি হোক আর যাই হোক, দেশে আইন, এটা আইন অনুযায়ী বাড়িগুলো পোড়ানো হচ্ছে না নিশ্চয়ই। তার জন্য সরকার কি সেই বাড়িগুলো রক্ষার কিছু দেখছে? না, দেখেনি। 32 নম্বরকে যখন ভাঙা হলো তখন তো কেউ দেখতে আসেনি। সুতরাং 32 নম্বরে যদি কেউ না আসে, এখনো কেউ আসবে না। এবার তার উপরে সবথেকে আর একটা বড় যে আনন্দের ঘটনা, যারা বিপ্লবী, এই নতুন বিপ্লব, নতুন ধরনের ইসলামী বিপ্লবের যে বিপ্লবীরা, তারা ছায়ানটকে শেষ করে দিয়েছে। ছায়ানট হচ্ছে এই পশ্চিমবাংলায় যেমন আছে রবীন্দ্র সদন, যে সেটা সরকারের, সেটা কিন্তু সরকারের নয়, কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক জগতের সেটা ছিল প্রাণ কেন্দ্র। এটা সরকার টাকা দিয়ে এই বাড়ি করেনি যে আওয়ামী লীগ এই বাড়ি করেছে সুতরাং দাও পুড়িয়ে, তা নয়। এখানে বিভিন্ন সাংস্কৃতিক কাজ হতেন, এবং যতদূর আমার মনে পড়ছে যে রেজওয়ানা বন্যা, তিনি তার উদ্যোগে প্রথমত, যিনি পশ্চিমবঙ্গ থেকে, ভারত থেকে, মানে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতের যে শিল্পী, যদি হাতে গোনা কয়েকজন শিল্পী দুই বাংলা মিলিয়ে গুনতে হয়, তার মধ্যে একজন হচ্ছেন রেজওয়ানার নাম, তার মধ্যে আসে রেজওয়ানা বন্যা, তার নাম আসে। তো তিনি তার মূলত উদ্যোগ এবং তার প্রধানত তার উদ্যোগে, আমার যতদূর জ্ঞান ভুল হতেও পারে মাফ করবেন, ছায়ানট তৈরি হয়েছিল। এটা কোনো রাজনীতির কোনো গল্প এখানে ছিল না। এখানে নাচ গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো হতো। এই ছায়ানটকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কেন ধ্বংস করা হয়েছে? কারণ বাংলাদেশের নতুন শাসক হয়ে যারা আসতে চাইছে, তারা তো নাচ গানের বিরুদ্ধে, এগুলো ইসলাম সম্মত নয়। সুতরাং নাচ গান চলবে না, মেয়েদেরকে ঘরের মধ্যে বন্ধ করতে হবে। এই তো হচ্ছে এখনকার এই বিপ্লবীদের মূল ধ্যান ধারণা। তো সেই ছায়ানটকে ভেঙে দেওয়া হয়েছে, এবং যেটা আওয়ামী লীগের 15 বছরের ফ্যাসিস্ট আমলেও যেটা হয়নি কোনো দিন, সেটাও এবার হয়েছে। কি দেখুন, ওই যে প্রথম আলো এবং ডেইলি স্টার, তাদের অফিসের সামনে অফিস ভেঙে পুড়িয়ে দেয়া হয়েছে, এবং সেখানকার কর্মচারীরা প্রাণ ভয়ে তারা পালাতেও পারেনি বাইরে,
এবং সেখানে দমকলকে পরে সিঁড়ি লাগিয়ে খুব হাই স্কেলে সিঁড়ি লাগিয়ে তাদেরকে উদ্ধার করতে হয়েছে। আপনাদের হয়তো মনে আছে 2024-এ এই ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়ে যে গণতান্ত্রিক বিপ্লব হয়েছিল, সেই গণতান্ত্রিক বিপ্লবের ঠিক পরেই প্রথম আলোকে তার মুখ বন্ধ করার জন্যে, ডেইলি স্টারের মুখ বন্ধ করার জন্যে তাদের অফিসের সামনে গরু জবাই করে বিরিয়ানি রেঁধে ভোজ করা হয়েছিল, মনে আছে? ভাববেন সেই কথাটা। আজকে তাদের সেবার বিরিয়ানি খেয়েছিল তার সামনে, আজকে সে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিল না, এই আমলে কতটা আছে তার একটা বড় প্রমাণ এটা। শুধু এটা নয়, খুলনায় সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং এছাড়াও বিভিন্ন জায়গায় সাংবাদিকরা তারা পালিয়ে বেড়াচ্ছেন। সাংবাদিকরা, এই সরকার এসে সংবাদপত্রকে তো একেবারে নিজেদের কি বলবো পকেটে পুরে নিয়েছিলেন, তার বাইরে যে 2-4 জন সাংবাদিক ওই বিভুরঞ্জন বাবুর মতো যারা ছিলেন তাদেরকে এখন প্রাণ ভয়ে পালাতে হচ্ছে। বিভুরঞ্জন পালাবার সুযোগ পাননি, তার লাশ পাওয়া গিয়েছিল মেঘনায় ভেসে থাকতে। আর এরা পালিয়ে যদি বাঁচতে পারেন তো ভালো, নইলে এদের লাশও কর্ণফুলীতে মেঘনায় সেখানে ভাসতে থাকবে। তো এবারে এই যে মহান বিপ্লব বা বিপ্লবের ঢেকুর যেটাই এবার উঠছে, এর মূল কারণ হচ্ছে শরীফ ওসমান হাদির মৃত্যু। এবং তারপর এই মৃত্যুর পর তার সঙ্গে যেসব যারা আছে, কারা আছে নাম করার মধ্যে, তো তারা বিপ্লবী ঐক্য মঞ্চ টঞ্চ কী সব করেছে, তো মূলত এনসিপির নেতাদেরকে তো সামনাসামনি দেখা যাচ্ছে। জামাত পেছনে আছে, খুব বড়ভাবে আছে। অ্যাকচুয়ালি জামাত হচ্ছে ব্যাটারি, একটা যখন রোবট চলুক আর যাই চলুক তার তো যেমন ব্যাটারি চার্জিংয়ের দরকার হয়, জামাত হচ্ছে ওই ব্যাটারির কাজ করে। তারা সমস্ত সবাইকে ব্যাটারি দিয়ে রেখে দিয়েছে। এইবার তারা এই হাসনাত, ওই যে সার্জিস, ওরা সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে। তো এরা করেছে কি, এরা যে 15 দফা শরীফ ওসমান হাদির 12ই ডিসেম্বর ঢাকার বিজয়নগরে তিনি গুলিতে নিহত হয়েছিলেন, নিহত নয় আহত হন সেদিন, এবং গতকাল 18ই ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার এই মৃত্যুর প্রতিবাদে ইনকিলাব মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি এরা এবং জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন ছাত্র জনতার সংগঠন একতাবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করেছে এবং শাহবাগে আয়োজিত সমাবেশ থেকে তারা 15 দফা দাবি জানিয়েছেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, ছাত্র জনতা গত বছর জুলাই আন্দোলনে যারা ছিল তাদের অনেকের ওপরেও এখন আক্রমণ হচ্ছে এবং তারাও প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছেন। এনসিপির এক নেত্রী, তাকে তো গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সে বিচার আমি যাচ্ছি না, কারণ সে বিচার করার এখান থেকে তো আমার পক্ষে উপায় নেই। আর বাংলাদেশের এখন যা অবস্থা তাতে ওইসব পোস্টমর্টেম ওইসব অকারণ কাজ করে কেউ সময় নষ্ট করতে চায় না। তা যেটা আমরা শুনতে পাচ্ছি যে তিনি ওই মহিলা নেত্রী এনসিপির, যিনি গত জুলাই আন্দোলনে একটা বড় ভূমিকা নিয়েছিলেন, তিনি নাকি ওই এনসিপি নেতাদের অনেকের দ্বারাই তিনি যৌন নিগ্রহে কিংবা যৌনতার একটা খেলা তার উপর চলছিল, তার জন্য সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন, অথবা কেউ নিজে বাঁচবার জন্যে তাকে মেরে ফেলে ঝুলিয়ে দিয়েছে। তো এই যে বলা হচ্ছে না ছাত্র জনতা বিপ্লবী, তারা এই সমস্ত একতাবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করেছে, একদমই নয়। এবং গত জুলাইতে যারা এই তখনকার বিক্ষোভ আন্দোলনের মধ্যে ছিল তাদের বেশিরভাগই এই আন্দোলন থেকে সরে গেছে। এখন যারা আছে তারা খুব সামান্য একটা অংশ। তো যাই হোক, এই যে এরা এখন গতকাল শাহবাগে আয়োজিত এক সমাবেশ থেকে তারা 15টা দাবি জানিয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে
তার মধ্যে উল্লেখযোগ্য এই 15টি দাবি হলো: 1. হাদি হত্যার বিচার, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে। কেন হে ট্রাইব্যুনাল? কেন? দেশে আইন নেই? আর তোমার ট্রাইব্যুনাল তো হচ্ছে, সেটাও তো হচ্ছে বেআইনি ট্রাইব্যুনাল। তো যাই হোক, এরা চাইছে ট্রাইব্যুনালের মাধ্যমে, যেমনভাবে শেখ হাসিনাকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তেমনি এই তাদেরকেও মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু তুই ধরতেও তো পারলে না এখনো কাউকে। কিন্তু ধরতে পারেনি সেটা কথা নয়। তাদের বক্তব্য হচ্ছে এই যে মৃত্যুটা ঘটেছে, মানে মৃত্যু বলবো না, এই যে হত্যা করার চেষ্টাটা হয়েছিল এবং পরে হাদি যে মারা যান, এই ঘাতকরা হচ্ছে আওয়ামী লীগের এবং ভারতের। আওয়ামী লীগ মানেই তো ভারত, সুতরাং এদের। অতএব শাস্তি দিতে হবে আওয়ামী লীগকে। আজকে ওই জন্য আওয়ামী লীগের বাড়ি, অনেকগুলো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। কেন? সেখানে বলছে জুলাই পরবর্তী সময়ে বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। মানে জুলাই পরবর্তী সময়ে খুন হয়েছে বিপ্লবীরা, বেশি নয়। জুলাই পরবর্তী সময়ে খুন হয়েছে আসলে সাধারণ মানুষ, আওয়ামী লীগ। তোমরা এরা ক্ষমতায় এসে তো আওয়ামী লীগ আর সাধারণ মানুষদের যাদেরকে শত্রু ভেবেছে তাদেরকে খুন করেছে। বিপ্লবীরা তো খুন হয়নি, বিপ্লবীরা খুন করেছে। তো এই বিপ্লবীদের নাকি সাধারণ মানুষকে নিরাপত্তা নয়, কিংবা অন্য কোনো সাধারণ জনতার নিরাপত্তা নয়, বিপ্লবীদের নিরাপত্তা কেন দিতে পারোনি? তার জন্যই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। 3 নম্বর দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে এখন অস্থায়ীভাবে বোধহয় নিষিদ্ধ আছে, তার কাজকর্ম বন্ধ করা আছে, এবার অস্থায়ী নয়। 3 নম্বর দাবি হচ্ছে ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও হত্যার রাজনীতির দায়ে আওয়ামী লীগ ও তার সমস্ত অঙ্গ সংগঠনগুলোকে, বিশেষ করে ছাত্রলীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। তাদের যেন আর কোনোদিন আলোর মুখ না দেখতে পায়। কি চমৎকার দাবি বলুন! এবং দেখবেন এসব দাবি মেনে নেবে ইউনূস সরকার। 4 নম্বর, এবারের এইটা হচ্ছে বাংলাদেশের ভেতরের ব্যাপার, আমি ওগুলো নিয়ে কথা বলছি না, কিন্তু এবারের দাবিটা কি? 4র্থ দাবি হচ্ছে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং গোয়েন্দা তৎপরতার প্রতিবাদে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে। বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত থাকবে না। যারা এই দাবি করছে তারা এই কথাটা মনে রাখে না যে ভারত যদি পুরো হাত তুলে নেয়, একেবারে যদি ওদেরকে একদম এই ঘেরাটোপের মধ্যে আটকে দিয়ে দেয়, বেরোবার জায়গা পাবে না এই বাংলাদেশের বিপ্লবীরা, এবং তাদের খাবার জুটবে না। কারণ তাদের নিজেদের দেশে যে খাবার হয়, সেই খাবারে তাদের বছরের 6 মাসের খাবারও তাদের হয় না, তাদেরকে ভারত থেকেই নিয়ে যেতে হয়। এদের কি বলে বেঈমান, এদেরকেই বলে বিশ্বাসঘাতক। এরা বলে, আবার কি বলে জানেন, এবার তো বলছে বহিষ্কার। এরা বলে যে ওরা নাকি খাবার না কিনলে, ওরা যদি জিনিসপত্র না কেনে, ভারতের খাবার দাবার না কেনে, ভারত ওগুলো বিক্রি করতে পারবে না, ভারত নিজের স্বার্থেই নাকি দেয়। ওরে বাবা, ক্রেতা এবং বিক্রেতার সম্পর্কটা কি? ক্রেতা দোকানে গিয়ে বলে, কিংবা দোকানে না গিয়ে কোনো ওই অনলাইনে অর্ডার দিয়ে দেয়, আমার এই জিনিসগুলো চাই, তখনই বিক্রেতা দিতে আসে। অর্থাৎ ইনিশিয়েটিভটা নেয় কে? কেনা বেচার যে কিনবে সে। তো তোদের যদি এতই ভারতের ওপরে রাগ থাকে, তোরা বলে দে না আমরা ভারতের জিনিস নেব না, ভারতের জিনিস খাবো না, ভারতের জিনিস পরবো না। এই যে তোদের এত বড় পোশাক কারখানা, পোশাক শিল্প, তার তুলোগুলো কোত্থেকে যায়? এই ভারত থেকে যায়। তো এই বেঈমানগুলো জানেও না। এরা 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 কি বলবো, এরা অজ্ঞান, এদের বাটপাড়িতে এদের জন্ম, এবং বাটপাড়ির ফলে এরা জানে না কিছু। 5 নম্বর কথা বলি,
এরা বলেছে খুনিদের ছেড়ে দিতে হবে ভারতকে। কারা? না শেখ হাসিনা সমেত অন্য যে সমস্ত আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গিয়ে আছে, তাদের বাংলাদেশে ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে রাখতে হবে। শুধু কূটনৈতিক সম্পর্ক কেন, বল না কেন, যে সমস্ত রকম ব্যবসায়িক সম্পর্ক বন্ধ রাখতে হবে। আমরা ভারতের খাদ্য নেব না, ভারতের পোশাক পরব, ভারতের থেকে কোনো জিনিস নিয়ে আসবো না আমাদের দেশে, বল না কেন। ক্ষমতা আছে। সব ভোরবেলা ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত কিভাবে চলে সেই জিনিসগুলো কোত্থেকে আসে একবার খেয়াল করে দেখো বাছাধনরা, তারপরে এইসব কথা বলো। খুনিদের প্রত্যর্পণ করতে হবে। শেখ হাসিনা বিচারে তার যে শাস্তি হয়েছে সেটা কাদের বিচার? সেটা এই মূর্খ কাজীদের, বদমাস কাজীদের বিচার। একদিন আসবে, এসবগুলো পরে আবার দেখা যাবে। এবার আসি পরবর্তী এতে বিপ্লবীদের নিরাপত্তা। এটা তো প্রথমেই ওই যে বলা হয়েছে না যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ চাই। এবার সেইটারই আরেকটা অংশ আলাদা করে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের সমস্ত যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা প্রদান করার কথা বলা হয়নি, বলা হয়েছে প্রথম সারির যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা প্রদান। এটা আপনারা খেয়াল করবেন। এরা যদি বলতো জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা যুক্ত তাদের সবার নিরাপত্তা ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে, আমি তাও মানতাম। কিন্তু এরা বলছে কি প্রথম সারির যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিতে হবে, বাকিরা ভেসে যাক না, তারা বাঁচুক মরুক তাতে কি যায় আসে। এরাই কয়েকজন তো এখন যা ঘি মধু খাবার এরাই তো খাচ্ছে। এরপরে হচ্ছে কি হাদিকে জাতীয় বীর ঘোষণা। শরীফ ওসমান হাদিকে তাকে জাতীয় বীর ঘোষণা করতে হবে, শহীদের মর্যাদা দিতে হবে, তার পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে সরকারকে। গতকাল রাতে যে মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি এই দাবিগুলো ইতিমধ্যেই মেনে নিয়েছেন। রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, যে একটা দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা হবে শহীদ হাদির মৃত্যুকে জাতীয় বীর এবং তার একে জাতীয় শোক পালন করা হবে এবং তার পরিবারের দায়িত্ব গ্রহণও সেটাও ঠিক হয়ে গেছে। অষ্টম, তাদের দাবি কি পুলিশ ও প্রশাসনের সংস্কার, প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদী দোসরদের, আরও বাংলা করে শুনুন, আওয়ামী লীগের যদি মতের এবং পথের কেউ থাকে কিংবা এদের মতের ও পথের সাথে সরাসরি জড়িত নয় যারা, মানে এই বিপ্লবীদের, তাদেরকে বার করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে হয় কেটে দাও। যাদেরকে অনেককেই তো কেটে ফেলা হয়েছে, বাকিদের অনেক কেটে ফেলা যায়নি, তাদেরকে মারা যায়নি। তো যারা মারা না গেছে তাদেরকে তো বলা যায় না যে এদেরকে মেরে ফেলো, তাদের ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে চাকরি থেকে হটিয়ে দিয়ে না খেয়ে মেরে ফেলার ব্যবস্থা করতে হবে। এটা অষ্টম দাবি। তারপরে নবম দাবি কি, যে জুলাইয়ের প্রতিটি হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। কোন হত্যাগুলো? যেগুলো এরা পুলিশের ঘাড়ে চাপায়, আওয়ামী লীগের ঘাড়ে চাপায়, ছাত্রলীগের ঘাড়ে চাপায়, সেই হত্যাগুলোর। এরা যে হত্যাগুলো করেছে সেগুলোর ব্যাপারে নয়। এরা যে হত্যা করেছে সেটা তো এর আগের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি ওইটা বলার ফলে তো তার চাকরি চলে গিয়েছিল, মনে আছে? তাকে সেই দপ্তর থেকে সরিয়ে একটি ফালতু দপ্তরে তাকে দিয়ে দেওয়া হয়। এরপরে 10 নম্বর দাবিটা হচ্ছে ভারতের সাথে যেসব চুক্তি আছে সেই সব অসম চুক্তি বাতিল করতে হবে। দেশের স্বার্থবিরোধী সকল দ্বিপাক্ষিক চুক্তি পুনর্মূল্যায়ন বা বাতিল। গত 16 মাস তো হয়ে গেছে বোধহয়, 16 মাস তো হয়ে গেছে, 17 মাস। এর মধ্যে কটা চুক্তির পুনর্মূল্যায়ন হয়েছে? ওই যে বলা হয় আদানি এসে নাকি লুটে নিয়ে যাচ্ছে তাদের টাকা। আদানি বলেছিল তো বন্ধ করে দেবো, কেন পায়ে ধরে আবার চালু করে দেয় কেন? কিসের জন্যে? উপায় নেই রে ভাই পাঁচু,
ওখানে নেমে এখানে কাজ করতে গেলে ভারতের থেকে না পেলে তোমাদের দিন চলবে না খোকন। এরপরে আজ অবধি তো একটা চুক্তি তোমরা বাতিল করতে পেরেছো কিংবা পুনর্বিচার করতে পেরেছো? পারোনি। এরপরে বরং উল্টে ভারত কিছু জায়গায় যে সমস্ত চুক্তি অনুসারে রেল লাইন সম্প্রসারণ ইত্যাদি কাজ করছিল সেই কাজগুলো ভারত বন্ধ করে দিয়েছে নিজেদের থেকে। এরপরে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। এবার বিএসএফকে ভারত সরকারও বলে দিয়েছে ওখান থেকে বিনা অনুমতিতে অনুপ্রবেশ করতে গেলে তাদেরকে আর বাঁচিয়ে রাখা হবে না, কেটে দেয়া হবে, গুলি করা হবে খোকন। সুতরাং ওই যে তোমরা ওদেশে একের পর এক জন্ম দেবে, একেবারে কি বলবো, আর তারপরে তাদেরকে এখানে পাঠাবে খাবার দাবারের জন্যে, সেই জিনিসটি আর চলবে না, সেটা বন্ধ হয়ে গেছে। তোমরা যে দাবিই নাও, আর বেশি বদমাইশি করতে গেলে, বাঁদরামি করতে গেলে ভারত ভেতরে ঢুকে যাবে। ভারত সেটা ঠিক করে ফেলেছে। এরপর 12 নম্বর, আহতদের সুচিকিৎসা। জুলাই বিপ্লবে আহতদের উন্নত চিকিৎসায় কোনো প্রকার অবহেলা না করা। কাদের চিকিৎসা হয়েছে? কত লোক এখনো চোখ হারিয়ে, তাদের বলা হয়েছিল না প্রথমে ক্ষমতায় এসে বলেছিল সিঙ্গাপুরে নিয়ে যাবে, বিদেশে নিয়ে যাবে, করতে পেরেছো কিছু? এখনো দেখেছো ওখানে ভিসা নিয়ে ভারতে এসে চিকিৎসা করার জন্য কত বড় লাইন পড়ে? এখনো ভারত ভিসা কন্ট্রোল করেছে কিন্তু একেবারে বন্ধ করেনি, তাইতেই কত বড় লাইন। আর তোমরা বলছো উন্নত চিকিৎসায় কোনো প্রকার অবহেলা না করা। উন্নত চিকিৎসা দিতে গেলে ভারতের পায়ে পড়তে হবে। এরপর 13 নম্বর হচ্ছে সন্ত্রাস বিরোধী কঠোর আইন, রাজনৈতিক হত্যাকাণ্ড ও ষড়যন্ত্র রোধে কঠোর আইনি কাঠামো তৈরি করতে হবে। আরে শেখ হাসিনা যে আইনগুলো তৈরি করেছিলেন সন্ত্রাস বিরোধে, সেই আইনকে তোমরা বলেছিলে একসময় ফ্যাসিস্ট আইন। আর সেই আইনের বলে শয়ে হাজারে সাংবাদিক, হাজারে সাধারণ মানুষ, তাদেরকে জেলখানায় ঢোকানো হচ্ছে মিথ্যে আইন প্রয়োগ করে। ওই শেখ হাসিনার আমলের আইনকে আরো কঠোরভাবে সেইগুলোকে প্রয়োগ করা হচ্ছে, লজ্জাও করে না। এরপরে হচ্ছে ইসকন ও উগ্রবাদ দমন। উগ্রবাদীরা, ইসলামী উগ্রবাদীদের কাছে ইসকন এবং হিন্দুরা তো বড় শত্রু। সুতরাং এদের দাবি হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে নির্দিষ্ট কিছু সংগঠন যেমন ইসকন এবং অন্যান্য হিন্দু সংগঠনের বিরুদ্ধে কর্মকাণ্ড ব্যবস্থা নিতে হবে। এবং শেষে 15 নম্বর হচ্ছে বিপ্লবী সরকার গঠন। কোন বিপ্লবী সরকার? এটা কোনো রেভলিউশনারি, হচ্ছে ইসলামী বিপ্লবী সরকার, যে সরকার করবার জন্যে তোমরা এই কাজ করেছো। গত বছর যা করেছো আন্তর্জাতিক ষড়যন্ত্রে, সেইটা এখন আজ 19শে ডিসেম্বর জুমার নামাজের পর, আজ তো শুক্রবার, রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং সারা দেশে ইনকিলাব মঞ্চ ও জাতীয় নাগরিক পার্টির ব্যানারে বিক্ষোভ মিছিল পালিত হচ্ছে। আন্দোলনকারীরা ঘোষণা করেছেন যে এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা নাকি রাজপথ ছাড়বেন না। খুব ভালো, একেবারে ধ্বংস করে দাও। খবর পাচ্ছি এর মধ্যে যে কটা ওই পোশাক শিল্প চলছিল টিম করে, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা ঘেরাও করবে, করো। দীর্ঘমেয়াদী আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হুঁশিয়ারি কেন? নেমে পড়ো, বাংলাদেশকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও, আমাদেরই সুবিধা হয়। আমরা বর্ডারকে এবার কিন্তু ভারত বর্ডারকে ঘিরে রেখে দিয়েছে, কোথাও পালাতে পারবে না, বঙ্গোপসাগরে গিয়ে ডুবে মরতে হবে। সেইটাই আছে তোমাদের কপালে। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।